জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আজ শনিবার 11 জানুয়ারি 2025। আজ শ্রী শ্রী শ্রীজীব গোস্বামী প্রভুপাদের স্মরণ সভা অনুষ্ঠিত হবে সন্ধেবেলায়। আমাদের তোমরা সকলেই জানো যে আমাদের মন্দিরে সেবাসঙ্গন কিশোরী কুঞ্জে প্রভুপাদের উৎসব শুরু হয়েছে, বিরহ তিথি উৎসব, এবং এইবার প্রভুপাদের 25তম বিরহ তিথি উৎসব। সেই উপলক্ষে গত 5ই জানুয়ারি থেকে যোগপীঠ সেবাসঙ্গনের নাট মন্দিরে শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থ পাঠ করছেন আমাদের রাধাকুণ্ড থেকে আগত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ। আজ 11 তারিখ শনিবার সেই গ্রন্থের বিশ্রাম হবে এবং গ্রন্থের বিশ্রাম হওয়ার পর এখানে আমাদের এই সেবাসঙ্গনের মঞ্চে অনুষ্ঠিত হবে আমাদের লালার রাধে প্রভুর স্মরণ মহোৎসব, অর্থাৎ আজকে আছে স্মরণ সভা। আগামীকাল রবিবার দিন সন্ধেবেলায় 7:30টার সময় অধিবাস কীর্তন বসবে। 13 তারিখ এবং 14 তারিখ এই দুদিন চলবে নাম। তার মধ্যে 13 তারিখে হবে সাধু সেবা, আর 14 তারিখে সন্ধেবেলায় সন্ধে 7টা থেকে কৃষ্ণপাল মহাশয় কীর্তন পরিবেশন করবেন, আর 14 তারিখ সকালে সূচক কীর্তন অনুষ্ঠিত হবে। আর 15 তারিখে আছে আমাদের মহোৎসব। 15 তারিখে আছে 64 মহন্তের ভোগরাগ এবং ভক্ত সেবা। তোমরা যারা এই ভিডিও দেখছো, যাদের কাছে আমার এই কণ্ঠস্বর পৌঁছচ্ছে, তোমাদের সকলকে 15 তারিখ সেবাসঙ্গন মন্দিরে আমন্ত্রণ জানাচ্ছি। এসো, 64 মহন্তের ভোগরাগ দর্শন করো এবং প্রসাদ পেও। আজ এই স্মরণ সভায় কি কি হচ্ছে বা কি হবে চলো তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। চলো, যদিও পুরোটা হয়তো তুলতে পারবো না, কিন্তু তবুও যতটুকু তুলতে পারি চলো ভাগ করে নিই। স্মরণ সভায় কি হচ্ছে চলো দর্শন করি। এই দেখো, নাট মন্দির সাজিয়ে তোলা হচ্ছে। আজকেই তো পাঠ শেষ হয়ে যাবে, তারপরে এখানে মঞ্চ হবে, তাই জন্য এখন নাট মন্দির আর একটু ভালো করে সাজিয়ে দেওয়া হচ্ছে। এইখানেই আগামীকালকে অধিবাস কীর্তন হবে এবং আগামী 4 দিন নিতাই গৌর এইখানে এই মঞ্চে সেবিত হতে থাকবেন। এই পাশে আরেকটা ছোট করে এই কাঠ দিয়ে ঘর মতো করে দেওয়া হয়েছে, কারণ যাতে এইখানে মঞ্চ সাজানো সব জিনিসপত্র থাকবে, সুবিধে হবে তাতে। এই দেখো, এইখানে দেখো আজকে যে স্মরণ সভা হবে স্টেজটা এইভাবে গোছানো হয়েছে। আমাদের লালার রাধে প্রভুর কি বিরাট এক চিত্রপট দেখো রাখা হয়েছে। সাজানোটা আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এখানে দুপাশে বসবার আয়োজন করা হয়েছে যারা আসবেন তাদের জন্য। আর এই হচ্ছে আজকে নিতাই চাঁদের শৃঙ্গার, নিতাই চাঁদ এবং 2 মা বসুজাহ্নবা মায়ের শৃঙ্গার। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা হয়তো বেশ খানিকটা বড় হবে, তবু শুনে ভালো লাগবে আশা করছি। স্মরণ সভা শুরু হয়ে গেছে, একদম শুরুতেই মহতী সভার এই বন্দনা করা হচ্ছে। তারপর একে একে পরবর্তী কার্যক্রম এগিয়ে চলবে। তোমরা শুনতে থাকো, ভালো লাগবে আশা করছি, এবং আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও যে কেমন লাগলো। চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো সেই নিতাই যেখানে তরঙ্গ, সেই তরঙ্গেরই উচ্ছ্বাস বেলাভূমিতে এসে পড়েছে। সুনামি নয়, আমপান নয়, কুমকুম নয়, এই শ্রীধাম নবদ্বীপে এই যোগপীঠ। উনি সিদ্ধ বলতে হয় না, প্রভুপাদগণ তো স্বয়ং ভগবত বংশ, ভগবত স্বরূপ, ভগবত কায়ক পুরো। সিদ্ধ শব্দ প্রভুপাদগণে লাগে না, সিদ্ধ শব্দ সাধকে লাগে, বৈষ্ণবে লাগে, ভক্তে লাগে। ওনারা তো ঈশ্বর বংশ, ঈশ্বর কায়ক পুরো। তো এই জন্য সেই নবদ্বীপ চাঁদ প্রভুর যে অশেষ লীলা গুণ, ওনার সুপুত্র প্রতাপ চাঁদ গোস্বামী প্রভু জমিদার নবদ্বীপের মধ্যে, সেখানে শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ মানি, শ্রেষ্ঠ কুলীন,
শ্রেষ্ঠ বিদ্বান। শ্রীবাসঙ্করের যে সম্পত্তি ছিল, এখনো আছে, এই যে দাদামশাই সুইট কর্নার ওই অব্দি, সেটাও শ্রীবাসঙ্করের সম্পত্তি। গোসাই বাজার বিশাল জমিদারি, পুরাতন ভজন কুটি, সেটাও প্রতাপচাঁদ প্রভুর হস্তে সিদ্ধ বাবার সেবক বিহারীদাস জি অর্পণ করে বৃন্দাবন চলে যান। সম্প্রদায়ের সুপ্রিম পাওয়ার, টপ মোস্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এটা তো বটেই। আমরা এটা শিশুকালের থেকে শুনে আসছি, একমাত্র নিত্যানন্দ বংশ, অদ্বৈত বংশ যারা, তাদেরকে প্রভু সন্তান বলা হবে এবং তারাই প্রভুপাদ নিতে পারবেন, অন্যেরা প্রভুপাদ নিতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। করলে মর্যাদা লঙ্ঘন হবে, অপরাধ। আজও রাধাকুণ্ডে প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীর প্রিয়তম শিষ্য, যিনি প্রাণগৌর পত্রিকার সমাকান্ত বসাক, উনি আমাকে এই কথা শুনিয়েছিলেন। প্রাচীন বৈষ্ণব, রাধাকুণ্ডে আমাদের বলরাম মজুমদার স্ট্রিট, শোভাবাজার, কলকাতায়, যিনি প্রায় 19-20 বছর খড়দহের শামসুন্দর মন্দিরের প্রেসিডেন্ট ছিলেন, প্রভুপাদ নিতাই চাঁদ গোস্বামী, এত দীর্ঘ ওনার কলেবর আর দিব্য পুরুষ, ওনারই যে সৌন্দর্য দেখেছি, এমন রূপের মানুষ। আর শ্যামানন্দ প্রভু, আচ্ছা বলুন, আমরা তো প্রৌঢ়াবস্থায় দেখেছি, যখন উনি যৌবনে ছিলেন, যখন উনি কৈশোরে ছিলেন, ওনার কিরকম সৌন্দর্য ছিল, কিরকম অনুরাগ ছিল, কিরকম সেবায় রুচি ছিল, কিরকম দৈন্য ছিল। একটা ময়লা ছেঁড়া কাপড় দেখুন, একটা ময়লা ছেঁড়া শাক। প্রভুপাদের সঙ্গে কতদিন ধামেশ্বরে দর্শনে গেছি, প্রভুপাদ একটা ঘোমটা দিয়ে, যাতে ওনাকে কেউ দেখতে না পায়, কেউ ওনাকে প্রণাম না করে, ওনাকে বিরক্ত না করে। একটা সাধারণ থান, সেও পরিষ্কার নয়, কাঁচা নয়, কিছু নয়, খালি গা। আর আপনারা তো জানেন, প্রভুপাদ নিজের পৈতাটা, যজ্ঞপবিত্রা টাঙিয়ে রাখতেন। আজ আমার পরম প্রতি নিত্যলীলায় প্রবিষ্ট প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর 25তম তিরোভাবতিথি স্মরণ মহোৎসব। এই স্মরণ মহোৎসবে আজকে তার স্মৃতিচারণার মহতী ধর্মসভা এই নবদ্বীপ সেবা সংগঠনে অনুষ্ঠিত হচ্ছে। আমার খুব সৌভাগ্য যে আমার মতন এত দিনের কথায় আমার পরম পূজ্যপাদ গৌড়ীয় বৈষ্ণব জগতের সভাপতি প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামী এসেছেন। গৌড়ীয় বৈষ্ণব জগতের সহসভাপতি প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী এসেছেন। আমাদের বিবেক বন্ধু দাদা এসছেন, আমাদের কাশী দাদা এসছেন, আমার অতি প্রিয় কাকা শুভেন্দু কাকা এসছেন, মেয়ের কাকা এসছেন, বিশ্বনাথ দাদা এসছেন, কাশীদা এসছেন, সদাহরিদা এসছেন। এরা প্রভুকে কাছ থেকে দেখেছেন। আরো দুজন থাকার কথা ছিল, কিন্তু তারা কুম্ভে চলে গেলেন, তাই জন্য তার আগে তারা প্রভু সম্বন্ধে বলে গেছেন। একজন ভাগবত দা, একজন নবদ্বীপ দা। আজকে আমি আমার খুব প্রিয় সবাইকে পেয়েছি, যারা প্রভুকে খুব কাছ থেকে দেখেছেন এবং প্রভু যাদেরকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, যাদের বাড়িতে রাত বিরেতে চলে যেতেন। দাদা বুঝতে পারছি। আর সময় নষ্ট করব না, আমি আমাদের যে সঞ্চালক আছে, আমার পরম স্নেহের প্রমোদ প্রভুশরণ, আমি তার হাতে সঞ্চালনার ভার তুলে দিচ্ছি। আর আজকের এই মহতী সভার যিনি সভাপতি, তিনি নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের সুযোগ্য সভাপতি প্রভুপাদ
প্রেম গোপাল গোস্বামী, আমি তাকে সভাপতি রূপে বরণ করছি এবং আমি সকলের কাছে প্রার্থনা করছি প্রভুপাদের শ্রীচরণ কমলে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে এই সভা আরম্ভ করা হোক। জয় নিতাই, জয় গৌর, জয় বন্ধু সুন্দর। আজকের এই সভার একদিন ওনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি যে এমন করে এলেন, গাড়িও তো সারাতে হয়, গাড়ি 10 বছর 5 বছর চালানোর পর গাড়ি সারাতে হয়, তা আপনি যে 3টে করে 66 কিলোমিটার পরিক্রমা দিচ্ছেন প্রতিদিন, তা আপনার তো সারানোর কিছুই নেই, যন্ত্র তো চলছে। আপনি কার থেকে অনুপ্রেরণা পেলেন? কে আপনাকে এখানে আসতে, আপনার মনটাকে বৃন্দাবনে রাধাকুণ্ডে নিয়ে যেতে? নবদ্বীপে তো অনেক ব্যবসায়িক ছেলে আছে, আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনেছি, কিন্তু আমরা তো চোখে দেখিনি। কিন্তু আপনাকে তো চোখে দেখলাম, যার 100টা লরি, পেট্রোল পাম্প সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে চলে গেল। বিষয় করিয়া আমি যাব মধুর বৃন্দাবনে। তাহলে চলে গেলেন, কি থাকবে পড়ে? আগুনের কাছে প্রভুপাদও নেই, আগুনের কাছে সাধুও নেই, আগুনের কাছে ভক্তও নেই, কোনো পরিচয় নেই। আগুনের কাছে একটাই পরিচয়, তুমি পুড়ে ছাই হয়ে গেলে সেই ছাইটা নিয়ে চলে আসবে। তাই যদি আগুনের কাছে পরিচয়ই না থাকে, তাহলে সত্যি তো শ্রী রাধে প্রভু যেটা বলেছেন, যা 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 চলে যা, কি পেলাম? আমরা যদি হিসাবের খাতা খুলি, বলুন তো আমরা জনমে কি পেলাম? আমরা সাধু সাজলাম, সাধু হতে পারলাম কই? সাধু হতে পারলাম না। আপনারা পেরেছেন, আবার বিপদ আছে। আবার ভিডিও হচ্ছে, আবার যদি বলি সাধু হতে পারলাম না, বলে ধর্ম সেই আপনি সাধু হননি, আমরা সাধু হয়েছি। আবার বিতর্ক, আবার ফোন আসবে সদাহরিদার কাছে, আবার অদ্বৈত বাবাজির কাছে যাবে, সে আবার ফোন করবে, সে বিপদের এক শেষ। সুতরাং এক প্রভু তুমি এসেছ, কিন্তু প্রভু রাধা প্রেম তো হলো না, রাধা নাম তো করলাম না, রাধা অনুভব তো করলাম না। সেই রাধারানীর যে দশার অবস্থা, মরিব মরিব আমি নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব, কই প্রভু হলো না। তাই রাধে প্রভু স্মরণ সভায় রাধে প্রভুকে স্মরণ করলে রাধারানীকে স্মরণ হয়। নবদ্বীপে যদি কোনো কুঞ্জ থেকে থাকে, সেই শ্রীবাস অঙ্গনের রহনী কুঞ্জে আমি বাঘ, বিতন্ডা এগুলোর মধ্যে থাকতে চাই না, বা থাকার প্রয়োজন মনে করি না। ওর সেই বলা মনে হচ্ছে যেন শ্রীজীব প্রভু ওখানে প্রকটিত হয়েছেন ওর মধ্যে। সুতরাং শ্রীজীব প্রভুর যে ভজনানন্দ, একজন নাম বলবো না, খুব দুরাচারী ব্যক্তি, কিন্তু তার কাছে আমি শ্রীজীব প্রভুর সাউন্ড সিস্টেম ম্যান কাম হেয়ার এই কথা বলে সকল বৈষ্ণব মণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে, প্রভু সন্তানদের চরণে প্রণাম জানিয়ে, ভক্তমণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে, কারণ যেথায় হয় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন। জয় গৌর, জয় নিতাই, জয় নিতাই। আমরা প্রচেষ্টা সবাই করি, সবাই সভা করি, সমিতি করি, কত কিছু করি, কত কর্মকাণ্ড করি, কিন্তু সাধু তিরোধানকে কেন্দ্র করে সাধুর ভাবনাকে এক নতুন আঙ্গিকে পৌঁছে দেওয়ার জন্য যে প্রচেষ্টা প্রভুপাদ শ্রীবাস গোস্বামী করেছেন, তা অত্যন্ত আনন্দের। রহস্য বহু দূরে
এটা প্রথম আবিষ্কৃত হলো রাধারানীর জন্মোৎসবে। এখানে বিরাট আয়োজন, কীর্তন চলছে শিবসঙ্গনের নাট মন্দিরে। বুলবুলদা আবেশে কীর্তন করছেন, আর হাত বাড়িয়ে যেন কিছু চাইছেন। শিষ্য ভক্তরা কেউ টাকা দিচ্ছেন, কেউ ফল দিচ্ছেন, কেউ বস্ত্র দিচ্ছেন। উনি সেগুলো নিয়ে পাশে রেখে দিচ্ছেন। তিনি হাত বার করে কি চাইছিলেন? অর্থ, সম্পদ? না, তিনি চাইছিলেন প্রেম, ভালোবাসা, যেটার জন্য মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি জনগণকে প্রেম ভক্তি দান করতে চেয়েছেন। আমরা বুলবুলদার মধ্যে দেখেছি সেই মানুষকে জড়িয়ে ধরে প্রেম নিবেদন। তার এই আকুতিটা, এইটা আমরা উপলব্ধি করেছিলাম, এবং তার সঙ্গে আলোচনায় আমরা বুঝতে পেরেছিলাম যে তিনি একটা আলোচনা করছেন, কিন্তু তার মন, তার চোখ রয়েছে অন্যদিকে। দেখুন, সারেগামা হারমোনিয়াম বাজিয়ে সকলে গান শেখে, গলা সাথে, কিন্তু আমি এই বয়সে এবারের যাদের দেখেছি, রামানন্দ প্রভু, স্বরূপ প্রভু, তার আগে বীরচাঁদ প্রভু, বুলবুলদা, এদের কাউকে হারমোনিয়াম বাজিয়ে গলা সাধতে শুনিনি। কিন্তু কীর্তনে যখন তারা গান গাইছেন, কোনো মাইক্রোফোন ছাড়া রাস্তায় গান গাইছেন, বাড়ির ঘরে বসে শোনা যাচ্ছে স্পষ্টভাবে তার প্রতিটা সুর, প্রতিটা লয়, তাল সঠিকভাবে। এটা ঈশ্বর দত্ত ক্ষমতা। ঈশ্বরের অপার করুণা না থাকলে এসব কি অর্জন করা যায় না। আমরা জপের মালা হাতে ঘুমাচ্ছেন, কিন্তু একটা শব্দ হচ্ছে, অনেকে বলে না যে নাসিকে একটা শব্দ, নাক ডাকে, কিন্তু বলে বসছেন উনি মাঝে মাঝে। আমি আস্তে আস্তে গিয়ে বসেছি পাশে, তখন বলছেন ওই ঘুমের তালে তালে, নিঃশ্বাসের তালে তালে, শ্বাস প্রশ্বাসের তালে তালে, জাজিগ্রাম জাজিগ্রাম জাজিগ্রাম। আমার শ্যামানন্দকে জিজ্ঞেস করলাম পরে যে এটা আমি তো বুঝতে পারলাম না, তখন তো বয়স খুব কম। আমি 40 বছর এই সমাজ বাড়িতে আছি, 1985 সালে এসেছি, আজকে 2000 হয়ে 25 সাল। যাই হোক, হাজির হয়েছিলেন পৌপার নবদ্বীপ প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাস আদি ভক্ত বৃন্দ। সেই ধাম আজও বর্তমান রয়েছে। যে স্থানে নৃত্য করেছিলেন চরণদাস বাবাজি মহারাজের সঙ্গে নবদ্বীপ চাঁদ প্রভু, সেটা অদ্ভুত ব্যাপার। 7 পুরুষ হয়ে গেল এদের সঙ্গে সম্পর্ক। নিত্যানন্দের যে বংশের একটা মাহাত্ম্য, মহিমা, এদের দেখলে সত্যি করে মনে হয় হ্যাঁ, নিত্যানন্দ সত্যি এদের মধ্যে বিরাজ করছে। তাই কবিরাজ গোস্বামী পাদের চরণ বন্দনা করে আমি এই সামান্য নিমাই কাকা বলতাম, বহুপাল সিং, নিমাই গোস্বামীকে। তিনি আমাদের বড় প্রিয় ছিলেন। আমার গুরুদেব তাকে ডক্টর মানন্দ ব্রহ্মচারী, তিনি দাদা দাদা করে সম্বোধন করতেন এবং সর্ববিষয়ে তার সঙ্গে পরামর্শ করতেন।
আমার মনে আছে আজ থেকে 59 বছর পূর্বে হরিসভা শতবার্ষিকীর সময় তিনিকে আহ্বান করেছিলেন আমাদের এই হরিসভা শতবার্ষিকী উৎসবের সভাপতি হওয়ার জন্য। তিনি শারীরিক অসুবিধার কথা জানিয়ে দিয়ে বললেন, আমার আবিষ্কার বসে থাকতে তো পারি না, আমাকে অন্য পদ দাও। তাকে প্রধান অতিথি যে করা হয়েছিল, কিন্তু গোবিন্দভূষণ সাংকর্তৃত্বে করেছিল প্রধান অতিথি, কিন্তু এনেছিলেন হরিদাস কর। সেই দিনের বিগত দিনের কথা, তাদের সঙ্গে আমরা যুক্ত ছিলাম। এই আমাদের তার পিতা ছিলেন এই নিমাইদা বলে, নিমাই কাকা বলতাম, নিমাই দাদা বলতাম। তখন আসতাম এখানে এই বুলবুলদার কাছে, আমরা বুলবুলদার নামে বলি পরিচিত। বুলবুলদার কাছে আসতাম সূত্র, আমাদের হরিসভায় ছিলেন নাট্যগণের সেবক সেই রবীন্দ্র ভট্টাচার্য, আমি এবং সমাজবাড়ির গোপীদা, তখন কানাইদা মহন্ত ছিলেন, দুর্গাদা, শরৎদা, রাঘবদা, এরা সব ছিলেন। এবং গোপীদা খুব সে রাসলীলা করতেন, সেই লীলা আসলে উনি আমাদের সমাজের গোপীদা এবং বুলবুলদা একটা ভাবের মানুষ যে বসতেন সেই লীলা আস্বাদন করতে। সেই সব কথা এখনও স্মরণ হয়। তার পিতা আমাদের নিমাই কাকা গুরুদেব এত ভালোবাসতেন, একদিন নিমাই কাকা বললেন, আপনি কি ভজন করেন দেখি। আমি তার সঙ্গে ছিলাম। তিনি ঘরের মধ্যে দেখলেন সমস্ত দেব মহাপুরুষদের চিত্রপট, রামদাসজি, চন্দ্রবাসজি, বিজয়কৃষ্ণ গোস্বামী, সবাইকে দেখলেন। তিনি চাঁদের নিয়ে বসলেন ভজন করতে, এবং সমস্ত স্থানের জল, সমস্ত তীর্থের রস এবং জগন্নাথের পট্টদড়ি ইত্যাদি নিয়ে বসতেন নিমাইদা ভজন করতে। গুরুদেবের পাশে থেকে দর্শন করেছিলাম তাকে। এই নিমাইদাই আজ 54 বছর আগে আমাদের মহানাম মঠ ভিত স্থাপন করেছিলেন। তখন গুরুদেবের রূপার কুণ্ডিশ দিলেন, দেখে খুব হাসলেন, বলে এটা আপনি নিয়ে যান। সেই রূপার কুণ্ডিশটিতে মহানাম মঠের ভিত স্থাপন করেছিলেন। তখন আমাদের সঙ্গে এমন নিবিড় সম্পর্ক আজও আছে। আমাদের এই শিবাস ভাই আমাদের বড় স্নেহ করেন, ভালোবাসেন এবং সবসময় সব অনুষ্ঠানে আমাদেরকে স্মরণ করেন। তখন তিনি এই বড় বাজারে যখন ওই সেই মাছের বাজারটা হয়, তখন নিমাই কাকা বললেন গুরুদেবকে, যা আমার ওই এতে একটু সাহায্য করুন। কী করবো? বলে আপনার সেন্টারে কার্ডগুলো দিন। তিনি সঙ্গে সঙ্গে বলেন, না আপনার যা ইচ্ছা, আপনার প্রয়োজন এসে খবর নিতেন। একবার আমাদের কীর্তনিয়া গোপীরা গোপীবন্ধু ব্রহ্মচারী অপূর্ব লীলা কীর্তন করতেন। নিমাই কাকা বললেন, আমার এখানে একদিন কীর্তন করো। আপনি কীর্তন করলেন, কীর্তন করেন, সেই কীর্তন করবে খাওয়াই, সেইভাবে খাওয়াবো না তোমরা নিজেরাই খাবে? তা গোপীদা উত্তর করলেন যে আমরা চিরদিন নিজের মধ্যে খাই, আজকে নয় আপনার ভাবেই খাই। বলে আমাদের কর্তাদের কী করি জানো, এই রান্না করার পরে ওই এইটা মেখে এইটা খাও, এটা শরীরটা মুখ দাও, আমরা বলে দিই, তারা আস্বাদন করে। তা উনি বললেন আজকে আপনি বলুন, সেই মধ্যে অনুষ্ঠান আমরা আজ প্রভাব পাবো। সেই সব বিগত দিনের কথা আজকে খুবই আমার স্মরণ হচ্ছে এই স্থান। আর এই স্থানের মহিমা সম্বন্ধে তো আপনাদের কারো অজানা নেই। এমন একটি স্থান যে স্থানের কথা দেখে মৌসুমা নিত্যানন্দের যত লীলা এই স্থানে। এখানে আপনাদের জানেন মালিনী দেবী এই দুটি গৌরীটাকে কীভাবে সেবা করেছেন আপনাদের সবারই জানা আছে। শিবাস পণ্ডিত প্রথম যে আমাদের পঞ্চতত্ত্বের প্রতি বিশেষ জন এই শিবাস পণ্ডিত, তেনার সম্বন্ধে আপনাদের অজানা কারণ নেই। তবু এই স্থানের যে মহিমা, এই স্থানে তিনি পূর্বে অন্তত 20 বছর এত ভক্তি রাজ্যে তিনি ছিলেন না আমাদের শিবাস পণ্ডিত। 25 বছর পরে হঠাৎ তিনি একটা আগতকে স্বপ্ন দেখার পরে নবদ্বীপের লোক চলে, এরা কি শাসন করবে রে? দিয়ে প্রভু বললেন, এই 200 টাকার গুড় কিনবি, মাস 1 সপ্তাহ পরে এই নিয়ম মাসের নারকেলের নাড়ু করে প্রতিদিন পাঠের আসরে দিবি, সচিনন্দন বাবার ভোগ লাগিয়ে দিবি, এদের কল্যাণ হবে, ভিখারীদের বুদ্ধি শুদ্ধ হবে। প্রভুপাদ এইভাবে বলতেন, হয়তো আমরা ভাবতাম কেন বলছেন, কিন্তু ভিতরে ছিল কি জানেন, বিশেষ করুণা। এনাদের কল্যাণের জন্য প্রভু এই বিশেষ করুণা প্রকাশ করলেন। তারপর প্রভুপাদের সঙ্গে আমি গেছিলাম শ্মশানে দাহ করতে। কাকে জানেন? রামহরি আশ্রমের মহারাজকে, নিত্যানন্দ দাস বাবাজি মহারাজকে। প্রভুপাদ বললেন কোদাল নিয়ে আয়। তার পরবর্তীতে যে পৌষ মাস আসলেন, প্রভু চলে গেলেন। প্রভু ইঙ্গিত দিয়ে গেলেন। এখন মনে হয়
প্রভু যে চলে যাবে তার পূর্বাভাস তিনি ইঙ্গিত দিয়ে জানিয়ে গেলেন। তা করার পরে প্রভুপাদ বললেন, চল আমার সাথে শিবার সঙ্গনে আজকে রাত্রে থাকবি, সন্ধ্যা হয়ে গেছে। এলাম। ওনার কি অদ্ভুত লীলা। গোবর্ধন তাকে বলছে, ছোট প্রভু, আমি আর প্রভু তিনজন প্রসাদ পাবো। বলছে এই নিজের মধ্যে মুছে দে। কুঞ্জটা তখন সুন্দর টাইলস টাইলস লাগানো হয়েছে, মুছে দিয়ে বললেন দে এখানে লুচি দে আর তিনজনকে সবজি দিয়ে দে। আলুর সবজি নিজের মধ্যেই দিলেন, পাতা টাতার কোনো ব্যবস্থা নয়, এমনি দিয়ে দিলেন। প্রভাত প্রসাদ পেয়ে বললেন এখানে ঘুমা। শুয়েছি রাত্রে, আমার তো তখন বাল্যকাল, ঘুম এসে যাচ্ছে। প্রভুপাদ বলছে, কিরে ঘুমানোর জন্য সংসার ছেড়েছিস, নবদ্বীপে এসছিস ঘুমাতে? 2টোর সময় বলছে, এই বল এখন গোবিন্দ কোথায় আছে? 1টার সময় বলছে কোথায় আছে? না প্রভু আপনার কাছে আর ঘুমাবো না। বলে কেন? সারা রাত আপনি ঘুমাতে দেননি, আপনার কাছে আর ঘুমাবো না। বলে শোন, ঘুমাবি তা বাড়ি যা, বাড়িকে বিয়ে কর, সংসার কর, ঘুমাতে এসছিস গৌরধামে? দিয়ে প্রভুপাদ বলছে, শুয়ে শুয়ে কি করো, ওঠো, শ্রীহরি ভজন করো। এমন দিন আসিতেছে যেদিন লম্বা পাও ছড়াইয়া শয়ন করিবে, সেদিন ডাকিয়াও কেউ তোমায় জাগাইতে পারিবে না। বলছে সেই দিনও তো একদিন আসবে রে। এটাই কারণ, শুধু আমি সচিনন্দন বাবার সেবা করি বলে। আর আসলে এক বাটি করে ক্ষীর খাওয়াতেন, বলতেন গোবর্ধন সচিনন্দন বাবার সেবাইতে এসে রে, এক বাটি ক্ষীর খাওয়া। আমি প্রভুকে বলেছিলাম, প্রভু আমি থাকতে পারি কিন্তু একটা কথা দিতে হবে আপনাকে। বলে বল তোর কি শর্ত? আমি বললাম সচিনন্দন বাবার প্রত্যেকটা অনুষ্ঠানে বিরহ তিথিতে আপনাকে কিন্তু ছোট প্রভুকে নিয়ে এসে নিজে হাতে ভোগ লাগাতে হবে। বললেন লাগাবো। ছোট প্রভুর পরে এখন আমাদের প্রভুপাদ শ্রীবাস গোস্বামীপাদ যান, উনিও এখনো ভোগ লাগান। এবং একদিন দুঃখ করে আমাদের প্রভুপাদ শরৎ দামোদর গোস্বামীপাদ বলছেন এই সচিনন্দন বাবার উৎসবে গিয়ে, বলছে সদাহরি ভাইরে, খুব প্রভুর কথা একটা মনে হয় আর দুঃখ হয়। প্রভু বলতেন, স্বরূপ রে বাইরে যাস না, ঘরে বসে ভজন কর, শিবার সঙ্গনে সব পাবি, কেন এত ছোটাছুটি করছিস? তাই প্রভুপাদ দামোদর গোস্বামীপাদ বলছেন, এখন মনে হয় রাধের কথা, কেন বসে ভজন করলাম না, শুধু বাইরে পাঠের জগতে ছুটলাম, কি পেলাম? তা এই যে প্রভুপাদের কথাগুলো মনে হয় আর ভাবি, এক উজ্জ্বল জ্যোতিষ্ক নক্ষত্রকে আমরা হারিয়েছি শিবা সঙ্গম থেকে। আমরা প্রভুপাদের যতটুকু জানি একটু পাঠ সাধন করলাম, যাইনি তাই যাই। কথায় তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেছেন। এবারে এই অঞ্চলের কাউন্সিলর শ্রীযুক্ত মিহির কান্ত পাল মহাশয়কে আজকে স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ করছি। কথা সত্যি কথা বলতে তখন উপলব্ধি করতে পারিনি এই কারণে তখন বয়সটা খুব ছোট ছিল, তার সাধন ভজন একটু অন্যরকম ছিল। এখন হয়তো বুঝতে পারি। সে সত্যি কথা বলতে কি অনেকে ওনাকে পাগল বলতো, যেটা বলছিলেন। তা একটা ঘটনা বলি, মানে তখন বুঝতে পারিনি, কিন্তু এখন উপলব্ধি করি তিনি কত বড় সাধক হলে ওই কথাটা বলতে পারে। যেটা আমাদের ডেকে বলল যে তুই যেভাবেই হোক সুন্দর করে সাজাতে হবে। আমি বললাম কি করতে হবে বলো? বলে ফুল চলে আসবে কলকাতা থেকে, তুই এক কাজ কর, এই বারান্দার এই সাইডটা দিয়ে আমাদের রাধাকৃষ্ণ বসবে এবং সখীরা বসবেন, তা তুই সেইভাবে সাজা। তা যাই হোক একটু সাজানোর অভ্যাস ছিল, সেই হিসাবেই হয়তো আমাকে বলেছে। তা আমি বললো তোর যত জিনিস লাগে তুই শুধু বলবি, আমি সেই জিনিসটা এনে দেবো, কিন্তু সাজাতে হবে কিন্তু খুব ভালো করে। ফুল 2 ঝুড়ি চলে এলো। তা আমি তখন চিন্তা করে দেখলাম একটু নবদ্বীপে আজকে যে ধরনের অনেকক্ষণ ধরে ছিলাম, তো বাড়িতে চলে এসেছি। তা তখন খবর পাঠাচ্ছে যে ওই যে ঘুটন আছে, ঘুটনকে দিয়ে খবর পাঠাচ্ছে যে তুই একটু এসো, কারণ বুলবুলদা ডাকছে। তা যাই হোক আমি তাড়াতাড়ি চলে এসেছি। এসে দেখছি একটা সাইড খুলে গেছে। একটা সাইড খোলা মানে পুরো একটা সাইডটা পুরোটাই নেমে গেছে। তা আবার ওই দড়িটা দিয়ে যদি তুলি তাহলে কিন্তু সব কটা উঠে যাচ্ছে, মানে একটার সঙ্গে একটা ফ্রেমগুলো বাঁধা ছিল। তাই এই পরিস্থিতিতে আমাকে বললো যে তুই
ওটা উঠে কর। তাহলে সাজানো হয়ে গেছে, সবাই বসে গেছে, আমি ওখানে উঠবো কি করে? তখন আমাকে বলছে, একটু গাল দিয়েই বলল, গাল আমাকে দিল না, গাল ওকে দিল। মদন মোহনকে গাল দিয়ে বলছে, ওই শালার মাথায় উঠে তুই বাদ, সারাদিন সারা জীবন ওর জন্যই তো সেবা করে গেলাম, ওকে সাজানোর জন্যই তো আজকে এই অবস্থাটা হয়েছে। তা ও জানে না, ও জানে না যে এটা ছিললে যে আমি এরকম হবে? তুই ওর ঘাড়ে উঠে তুই ওটা লাগা। তা আমি আজকে ভাবি যে কত বড় সাধক হলে এই কথাটা বলতে পারে। আমি তো কিন্তু উঠতে পারিনি, আমি সেদিন উঠতে পারিনি, সব সরানো হয়েছে, তারপরে আমি গিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, যেটা বলছিলাম প্রথমে, সেই ধরনের সাধক যদি না হয় তাকে পাগলই অনেকে লোক পাগল বলতো, যারা বাইরে থেকে আসতো। হয়তো আমার ওখানে তো দর্শন খুব একটা করতে পারতেন না কেউ, হয়তো আমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসছে, তখন হয়তো শিবাসমন সোনাঙ্গর বাড়িতে এসেছি, তখন হয়তো বুলবুলদার কাছে নিয়ে গেছি। বুলবুলদা কোনো লোকজনকে গেলে যে আদর আপ্যায়ন করতো, তোর কে হয়? আমি হয়তো বললাম আমার দাদা এসছে, বৌদি এসছে, মাসি এসছে। তা তাদের যে আদর যত্ন, তাদের কোনো দিন এমনিতেই তো আমাদের উনি দেখতেন। যেটা বলে আমি শেষ করব, সামাজিক দিক বলতে আমার ছোট বোনের একটা সম্বন্ধ এসছে আমার বাড়ির। তার ছোট বোনের সম্বন্ধ এসছে, বাবাও নেই, বাবা গেছে একটু বাইরে, আর আমার কাকাও ট্যুরে গেছে। কাকা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, সেই হিসেবে ওনারা একটা বন্ধু ব্রহ্মচারীজি তখন তিনি বেশাশ্রয় করেননি। অভিনয় শেষের পরে তিনি যিনি চরিত্র অভিনয় করছেন তার চরণ ধরে হাউ হাউ করে কাঁদছেন। অভিনয় যিনি করছিলেন তিনি সংকোচে সরে যাচ্ছেন, এই আপনি প্রভু, আপনি একই করছেন? বলছে, আমি তো বন্ধু সুন্দরকে প্রণাম করছি, উপাসক বন্ধু অশোক সাহাকে নয়। এমনই ছিলেন তিনি। কিছুক্ষণ আগে শুনলাম যে তাকে লোকে পাগল বলতো। বন্ধু সুন্দর বলছেন, আমাকে চিনবে মাতালে পাগলে বালুকে। রাধে প্রভু মাতোয়াল ছিলেন, পাগল ছিলেন, বালক ছিলেন। তার সেই ভাব ভূষণে বিভূষিত তনু চরিত্রকে শব্দালঙ্কার দ্বারা বিভূষিত করবেন শ্রী রাধাকুণ্ডের বিরক্ত বৈষ্ণব পণ্ডিত অনন্ত শ্রী বিভূষিত বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ। যে নিজের পরিবারের লোককে কুঞ্জে প্রবেশ করতে দিতেন না, কিন্তু যে কোনো বৃন্দাবন ধাম থেকে কেউ এসেছে, কোনো বাবাজি বৈষ্ণব এসেছে, তা আমাদের কুঞ্জে অবারিত থাকার, খাওয়ার, কথা বলার, বসবার অবারিত ধার। বৃন্দাবনের থেকে যেই আসুক, রাধাকুণ্ডকে এত ভালোবাসতেন, রাধা দাসকে এত ভালোবাসতেন, আমার গুরু মহারাজকে এত ভালোবাসতেন উনি সেই সম্বন্ধে এই দাসকে আপন করে নিয়েছিলেন। এতটা ওনার বাবাজি বৈষ্ণবের প্রতি ভালোবাসা, ওই যে বলা হলো সিদ্ধ চৈতন্য শচীনন্দন দাস বাবার কাছে ছুটে যেতেন, কানুপ্রিয় গোস্বামী পাদের কাছে ছুটে যেতেন, তিনকড়ি গোস্বামী পাদের কাছে ছুটে যেতেন, নিকুঞ্জ গোপাল গোস্বামী পাদের কাছে প্রাচীন মায়াপুরে প্রায় সময় সেখানে থাকতেন, আনন্দ গোপাল গোস্বামী পাদের কাছে ছুটে যেতেন। এর জন্য পিতা ওনাকে অনেক শাসন করেছেন, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা ওনাকে ভোগ করতে হয়েছে। আনন্দ গোপাল গোস্বামী পাদের ওখানে শ্যাম বিনোদিনী কুঞ্জে ছুটে যেতেন, যেখানে ভজন সিদ্ধ ভজনানন্দী যে কেউ হন তার কাছে উনি ছুটে যেতেন। ওনার কাছে কোনো বর্ণভেদ, জাতিভেদ, কোনো ভেদাভেদ ছিল না। নিতাই যেমন মানব দরদি, সমাজ দরদি। এই যে একটু পূর্বে বললাম, উনি বিবাহের সম্বন্ধে পর্যন্ত উপস্থিত হয়েছেন, অথচ নিজে বিবাহ করেননি, ছোট ভাইকেও বিবাহ করতে দেননি। উনি ভবিষ্যৎবাণী করেছেন। কাউন্সিলর সাহেব যে বলছিলেন যে কি করে সেবা চলবে, আমাদের একটা চিন্তা ছিল, প্রভুপাদ নিজে ভবিষ্যৎবাণী করেছেন যে শ্রীবাস পণ্ডিত আসছে, আমার কুঞ্জে যে সেবা করবে সেই দাসী আসছে। উনি আমাদের শ্রীবাস প্রভুকে প্রাণে বাঁচিয়েছেন, শ্রীবাস প্রভুকে একান্ত আপনার করে নিয়েছেন। ছোট প্রভু দীর্ঘ 21 বছর এখানে সেবা করেছেন। আমাকে তো এত বকলেন, আমাকে ছোট প্রভু 1 ঘন্টা ধরে বকলেন, তুমি রাধাকুণ্ডের বাইরে কেন এসেছো?
কারণ এখানকার সেবাসঙ্গনের প্রভুপাদরা পাঠ করা, কীর্তন করা, বাইরে যাওয়া, তারপরে শিষ্যাদি করা, এগুলি একদমই পছন্দ তারা করতেন না। তারা লোকলোচনের অন্তরালে থাকতেন। তারা সর্বদা সেবায়, অদ্বৈত বংশাবতংশ প্রভুপাদগণকেও দেখেছি সবসময় সাধনে, সেবায়, শাস্ত্রে চিত্ত ছিলেন। যাকে লক্ষ্য করে যা উনি সবকিছু দেখতে, শুনতে, বলতে পারতেন। ওনার এই স্বাভাবিক শক্তি ছিল, এটা আমরা প্রতি পদে পদে ওনার কাছে থেকে উপলব্ধি করেছি। ওনার সঙ্গে যারা সঙ্গ করেছেন, সবচেয়ে বেশি সঙ্গ, ওনার সবচেয়ে বেশি হৃদয় জানেন আমাদের গোবর্ধন দাদা এবং যতীন হাজরা এবং আরো কত কত নামগুলি মনে পড়ছে, যারা প্রভুর সঙ্গে একাসনে বসেছেন, এক শয্যায় শুয়েছেন। আমার নিতাই দাদা, আমার শ্রীপদ দাদা, এই তারা এখন ধীরে ধীরে নিত্যলীলায় চলে গেছেন। এসব কথা বলতে গেলে দেখুন 1997 থেকে আর দীর্ঘকাল প্রভুপাদের অপ্রকটের কাল পর্যন্ত এসব কথা, ছোট প্রভুর কথা, আমাকে যে বকাবকি করলেন, আমাকে যে গালাগালি করলেন যে তুমি রাধাকুণ্ডের বাইরে কেন এসেছো, পয়সা। রণজিৎ গোস্বামী তার কাছে গিয়েছে, কারণ জেঠু তখন ওই কোথাও গেলে আমাকে সঙ্গে নিয়ে যেতেন, তার জেঠুকে নিয়ে আসবো। জেঠু প্রস্তুত হচ্ছেন, এমন সময় বড়প্রভু এখান থেকে এক ভক্তকে পাঠিয়েছেন। শ্রীবাস তখন অনেক ছোট, হন্তদন্ত হয়ে গিয়েছেন তিনি। আচার্যদেবকে প্রণাম করে বললেন যে বড়প্রভু এখনই আপনাকে যেতে বললেন, খুব জরুরি। কি ব্যাপার, কি হবে এর মধ্যে? আরো জরুরি কি, প্রভুপাদ তো চলে গিয়েছেন, এর থেকে জরুরি তার? বলে যে না, ওখানে একটু গোলমাল বেঁধে গিয়েছে। তাড়াতাড়ি আমরা ছুটে এসেছি, আমি এবং আচার্যদেব ছুটে এসেছি। বলে ছোট প্রভু আছেন, বলে ডাক, ভাইকে ডাক। আমাদের পারিবারিক সূত্রে, যদিও অনেক বয়োজ্যেষ্ঠ, কিন্তু পারিবারিক এবং পরম্পরা সূত্রে প্রভুপাদ আমার সম্পর্কে দাদা হতেন। আমার পিতা প্রভুকে প্রভুপাদ কাকা বলে ডাকতেন। তা আমি সেই জন্য দাদা বলেই ডাকতাম। তখন মথুর গিয়ে আমাকে ডেকেছে, ছুটে এসে দেখি দাদা। দাদা আপনি এখন? এই চলে এলাম, খুব খিদে পেয়েছে, আমাকে একটু প্রসাদ পাওয়া। আগে উপরে চলুন। উপরে যেতে যেতে বললেন, শোন, ভালো করে এরকম চাকচাক বেগুন ভাজার লুচি ভাজতে বলতো, খুব খিদে পেয়েছে। তা গিয়ে উপরে বসেছি, মথুর ভাজতে গিয়েছে। আমি বললাম যে দাদা এত রাতে? বলে যে বুঝলি, রাতেই বেরোই আমি। দিনের বেলায় ওই রাস্তায় বেরোলে আমি আমার মতো ঘুরতে পারি না। একটু পরে পরেই কেউ একজন দাঁড় করাবে, প্রণাম করবে, এই কথা সেই কথা, নানা রকম বিরক্ত করে। বসে আছি, কথা বলছে, একজন একটু যা যা, দূর করে দিলেন তাকে, কথাই বললেন না, দূর করে দিলেন তাকে। মাঝে মাঝে একটু একটু গালাগাল দিতেন, যা। ঠিক এইভাবে ভাগবতার কাছে একটা খুব সুন্দর কথা শুনেছি। ভাগবত এবং নবদ্বীপ, এই ভাগবত কিশোর গোস্বামী, প্রভাত ভাগবত কিশোর গোস্বামী এবং প্রভাত নবদ্বীপ গোস্বামী দুজনে এসেছেন দেখা করতে। নাট মন্দির প্রভাত বসে আছেন, মাথার মধ্যে একটা চাদর দিয়ে বসে আছেন, নাম করছেন, ওদের সঙ্গে কথা বলছেন। একজন এসে প্রণাম করে এই কথা সেই কথা করতে করতে হঠাৎ করে একটা প্রশ্ন করেছে। প্রশ্ন করার মাত্রই প্রভাত চোখ বুজে বসে আছে, চুপচাপ, কোনো উত্তর করছেন না। অনেকক্ষণ পরে সে দেখছে যে প্রভাত চোখ বুজে
বসে আছেন, সে আবার প্রণাম করে চলে গিয়েছে। আমরা গেছে, এই চোখ খুললেন, নিয়ে ভাগবতদা জিজ্ঞাসা করলো, প্রভু আপনি ওকে উত্তর দিলেন না কেন? ধুর, ওটা ওর নিজের প্রশ্ন নাকি? ওর কারো কাছে শুনে এসছে, ও কারো কাছে শুনে এসে আমাকে জিজ্ঞাসা করছে, আর আমি যেটা উত্তর দেবো ওর মাথার বাইরে দিয়ে চলে যাবে, ও বুঝবেও না। ও বুঝবেও না, এটা ওর প্রশ্নই না। ও কারো কাছে শুনেছে, কেউ কোনো কথা বলছে, ও এসে আমাকে জিজ্ঞাসা করেছে। যদি ওর প্রশ্ন হতো, যদি ওর মনের কথা হতো, আমি নিশ্চয়ই উত্তর দিতাম, কিন্তু তা তো নয়। অন্তর্মুখী, ভজন পিপাসু, প্রচার বিমুখ। প্রচার বিমুখ কেমন? যাতে নিজেকে সকলের অন্তরালে রাখতে পারেন, এই জন্য একটা বহির্মুখ আচরণ করতেন, যাতে মানুষ তাকে পাগল বলে এবং মানুষ তার কাছে সহজে না আসে। এই প্রণাম করলেন, দে 1000 টাকা, দে 1000 টাকা। আপনি ওর কাছে এইভাবে 1000 টাকা চাইছেন, বলে যে অর্থের অভাব টভাব না, ওকে ভয় দেখিয়ে রাখলাম, দ্বিতীয় দিন এমন করবে না। এই আচরণগুলো আমাদের শিক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকের প্রবাদের সঙ্গে কিছু স্মৃতি আছে, সান্নিধ্য লাভ করেছে, সঙ্গ করেছে, যথার্থ স্মৃতিচারণ, হৃদয়ের কথা। না হলে ওই এই চেয়ারটাতে বসে সকলে মিলে বসে, এই চেয়ারটাতে বসে কত সভায় যেতে হয়, কত স্মরণ সভায় যেতে হয়, আর গিয়ে দেখি কি দেখি জানেন? যার সঙ্গে জীবনে দেখা হয়নি তার বিষয় হয় বই পড়ে জানছে, বই পড়ে জেনে বলছে, আর বই পড়ে জেনে বললে এটা হৃদয়ের সঙ্গে কানেক্টেড হয় না, সম্পর্ক থাকে না। এমনও দেখেছি পিছনে গালাগাল করছে, যার স্মৃতি সবাই গিয়েছে তাকে গালাগাল করেছে সে একদিন, কিন্তু ওই স্মৃতি সবাই বসে মহান, সে কত রকমের শব্দ দিয়ে তাকে যে ভূষিত করে দিচ্ছে। সত্যি বৈষ্ণব দাস গুরু বন্দনা করতে গিয়ে বললেন, ইহ লোচন আনন্দ ধাম। আমার মনে হয় শ্রীজীবদার সঙ্গে, প্রভুপাদ শ্রীজীব গোস্বামীর সঙ্গে এই কথাটা খুব লেগে যায়, ইহ লোচন আনন্দ ধাম। যাকে দর্শন করলে শুধু নয়ন সৌন্দর্যের অনুভব করে না, হৃদয়, মন তারাও হৃদয়ের মধ্যে সেই সৌন্দর্যকে অনুভব করে। শুধু নয়ন শীতল হয় না, হৃদয়ও শীতল হয়। তেমন এক ব্যক্তিত্ব ছিলেন প্রভুপাদ শ্রীজীব গোস্বামী। ভক্তের, বৈষ্ণবের এটাই বৈশিষ্ট্য, তাদের বিরহটাও একটা মহোৎসব। সবকিছুর সঙ্গে আনন্দকে তারা সংযুক্ত করে দেন। তারা যখন প্রকট থাকেন তখনও আনন্দ দেন সকলকে, আর তাদের বিরহ তো মহোৎসবের মাধ্যমে, ভক্ত সেবার মাধ্যমে সকলকে আনন্দ দেন। সেই 25তম বিরহ মহোৎসবে এখানে এই মঞ্চে প্রভুপাদের কিছু স্মৃতিচারণ করতে করে নিজেকে কৃতজ্ঞতার্থ মনে করছি। নিতাই চরণে, কোলের ঠাকুর নিতাই চরণে সকলের মঙ্গল কামনা করি। যোগ্য উত্তরসূরি রেখে গিয়েছে প্রভুপাদ শ্রীবাস গোস্বামী, যোগ্য উত্তরসূরি। যেমন প্রভুপাদ শ্রীজীব গোস্বামী ছিলেন, যেমন প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামী ছিলেন, ঠিক তাদেরই ছায়াকে আমি দেখি শ্রীবাসের মধ্যে। প্রচার বিমুখ, ভজন পিপাসু,
এবং একদম প্রভাত থেকে মধ্যরাত পর্যন্ত রাধা শ্যাম সুন্দরের সেবাতে নিযুক্ত। আর কীর্তনের আবেশ, সত্যি আমি তার কীর্তন শুনে বড় আনন্দ পাই, অনুভব করে। এই কীর্তন শ্রবণ করলে সেটা শুধু কর্ণে শ্রবণ হয় না, হৃদয়ে একটা আলোড়ন ধরে। নিতাই চরণে আমার ভ্রাতৃপ্রতিম শ্রীবাসের সার্বিক মঙ্গল কামনা করি। এমনভাবে শ্রীবাস অঙ্গনের সেবাকে সে সার্থকভাবে এগিয়ে নিয়ে চলুক, এই প্রার্থনা করি। প্রভুপাদের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে, এখানে আমাদের ছোট প্রভু আছেন, প্রভাত শ্যামানন্দ প্রভুর চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্যকে এখানে বিশ্রাম দিচ্ছি। জয় গৌর, জয় নিতাই। পূজ্যপাদ বাবাজি মহারাজ যে কথা বলেছেন, আজকে সভা শুধু স্মৃতিচারণের সভা নয়, আজকে এই সভায় একটি প্রকাশিত হলো প্রভুপাদ শ্রীজীব গোস্বামী, প্রভুপাদ শ্যামানন্দ গোস্বামীর যোগ্য উত্তরসূরি প্রভুপাদ শ্রীবাস গোস্বামীজি এবং নিতাইচাঁদের চরণে, তাদের চরণে আমাদের প্রার্থনা, তোমার পতাকা যারে দাও, বহিবারে দাও তারে সকলে। প্রভুপাদ শ্রীবাস গোস্বামীর আদেশ অনুসারে আমি এই থেকে অব্যাহত নিচ্ছি এবং তিনি তার পার্শ্বদবর্গের সঙ্গে চলে যেতে, চুরি করে সব সমাজ বাড়ি চলে যেতে।